নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পড়তে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত উপন্যাস চোখের বালি। এই উপন্যাসটি অনেকটি বড় হওয়ায় বেশ কয়েকটি খণ্ডে আমি উপন্যাসটিকে ভাগ করে নিয়েছি। আমার এই অডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক চোখের বালি উপন্যাসটি। রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে ঘরকন্নার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাড়ার ঘর, রান্নাঘর, ঠাকুরঘরেই আসার দিনগুলি কাটিল। রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শোয়াইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়া বঞ্ঝির নিকট হইতে দূরেই থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা ইক্ষুদণ্ডের সমস্ত রস প্রায় নিঃশেষপূর্বক চর্বণ করিতে থাকে, তখন হতোয়াশ্বাস লুব্ধ বালকের ক্ষোভ উত্তরোত্তর যেমন অসহ্য বাড়িয়া উঠে, মহেন্দ্রর সেই দশা হইল। ঠিক তাহার চোখের সম্মুখেই নবযৌবনা নববধূর সমস্ত মিষ্টরস যে কেবল ঘরকন্নার দ্বারা পিষ্ট হইতে থাকিবে, ইহা সে কি সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে গিয়া কহিল, কাকী, মা বউকে যেরূপ খাটাইয়া মারিতেছে, আমি তাহা সহ্য করিতে পারিতেছি না। অন্নপূর্ণা জানিতেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করিতেছেন, কিন্তু বলিলেন, কেন মহিন, বউকে ঘরের কাজ শেখানো হইতেছে, ভালোই হইতেছে। এখনকার মেয়েদের মতো নোভেল পড়িয়া কার্পেট বুনিয়া বাবু হইয়া থাকা কি ভালো? মহেন্দ্র উত্তেজিত হইয়া বলিল, এখনকার মেয়ে এখনকার মেয়ের মতোই হইবে, তা ভালোই হোক আর মন্দই হোক। আমার স্ত্রী যদি আমারই মতো নোভেল পড়িয়া রস গ্রহণ করিতে পারে, তবে তাহাতে পরিতাপ বা পরিহাসের বিষয় কিছুই দেখি না। অন্নপূর্ণার ঘরে পুত্রের কণ্ঠস্বর শুনিতে পাইয়া রাজলক্ষ্মী সর্বকর্ম ফেলিয়া চলিয়া আসিলেন। তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি, তোমাদের কি পরামর্শ চলিতেছে? মহেন্দ্র উত্তেজিতভাবেই বলিল, পরামর্শ কিচ্ছু নয় মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটিতে দিতে পারিব না। মা তাহার উদ্দীপ্ত জ্বালা দমন করিয়া অত্যন্ত তীক্ষ্ণ ধীরভাবে কহিলেন, তাহাকে লইয়া কি করিতে হইবে? মহেন্দ্র কহিল, তাহাকে আমি লেখাপড়া শিখাইব। রাজলক্ষ্মী কিছু না কহিয়া দ্রুতপদে চলিয়া গেলেন ও মুহূর্ত পরে বধূর হাত ধরিয়া টানিয়া লইয়া মহেন্দ্রের সম্মুখে স্থাপিত করিয়া কহিলেন, এই লও, তোমার বধূকে তুমি লেখাপড়া শেখাও। এই বলিয়া অন্নপূর্ণার দিকে ফিরিয়া গলবস্ত্র জোর করে কহিলেন, মাপ করো মেজগিন্নি, মাপ করো। তোমার বঞ্ঝির মর্যাদা আমি বুঝিতে পারি নাই। উহার কোমল হাতে আমি হলুদের দাগ লাগাইয়াছি, এখন তুমি উহাকে ধুইয়া মুছিয়া বিবি সাজাইয়া মহিনের হাতে দাও। উনি পায়ের উপরে পা দিয়া লেখাপড়া শিখুন, দাসীবৃত্তি আমি করিব। এই বলিয়া রাজলক্ষ্মী নিজের ঘরের মধ্যে ঢুকিয়া সশব্দে অর্গল বন্ধ করিলেন। অন্নপূর্ণা ক্ষোভে মাটির উপরে বসিয়া পড়িলেন। আশা এই আকস্মিক গৃহবিপ্লবের কোনো তাৎপর্য না বুঝিয়া লজ্জায় ভয় দুঃখে বিবর্ণ হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগিয়া মনে মনে কহিল, আর নয়, নিজের স্ত্রীর ভার নিজের হাতেই লইতে হইবে, নহিলে অন্যায় হইবে। ইচ্ছার সহিত কর্তব্যবুদ্ধি মিলিত হইতেই হাওয়ার সঙ্গে আগুন লাগিয়া গেল। কোথায় গেল কলেজ, এক্সামিন, বন্ধুকৃত্য, সামাজিকতা, স্ত্রীর উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাহাকে লইয়া ঘরে ঢুকিল। কাজের প্রতি দিকপাত বা কাজের লোকের ভ্রুক্ষেপ মাত্র করিল না। অভিমানিনী রাজলক্ষ্মী মনে মনে কহিলেন, মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার দ্বারে হত্যা দিয়া পড়ে, তবু আমি তাকাইব না, দেখি সে তার মাকে বাদ দিয়া স্ত্রীকে লইয়া কেমন করিয়া কাটায়। দিন যায়, দ্বারের কাছে কোনো অনুতাপের পদশব্দ শোনা গেল না। রাজলক্ষ্মী স্থির করিলেন, ক্ষমা চাইতে আসিলে ক্ষমা করিবেন, নহিলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেওয়া হইবে। ক্ষমার আবেদন আসিয়া পৌঁছিল না। তখন রাজলক্ষ্মী স্থির করিলেন, তিনি নিজে গিয়াই ক্ষমা করিয়া আসিবেন। ছেলে অভিমান করিয়া আছে বলিয়া কি মা অভিমান করিয়া থাকিবে?
তেতলার ছাদে এক কোণে একটি ক্ষুদ্র গৃহে মহেন্দ্রের শয়ন ও অধ্যয়নের স্থান। এ কয়দিন মা তাহার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘরদুয়ার পরিষ্কার করায় সম্পূর্ণ অবহেলা করিয়াছিলেন। কয়দিন মাতৃস্নেহের চিরাভ্যস্ত কর্তব্যগুলি পালন না করিয়া তাহার হৃদয় স্তন্যভারাতর স্তনের ন্যায় অন্তরে অন্তরে ব্যথিত হইয়া উঠিয়াছিল। সেদিন দ্বিপ্রহরে ভাবিলেন মহেন্দ্র এতক্ষণে কালেজে, এই অবকাশে তাহার ঘর ঠিক করিয়া আসি। কালেজ হইতে ফিরিয়া আসিলেই সে অবিলম্বে বুঝিতে পারিবে তাহার ঘরে মাতৃহস্ত পড়িয়াছে। রাজলক্ষ্মী সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন। মহেন্দ্রের শয়নগৃহের একটা দ্বার খোলা ছিল। তাহার সম্মুখে আসিতেই যেন হঠাৎ কাটা বিঁধিল। চমকিয়া দাঁড়াইলেন। দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র নিদ্রিত এবং দ্বারের দিকে পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। মধ্যাহ্নের প্রখর আলোকে উন্মুক্ত দ্বারে দাম্পত্যলীলার এই অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় ধিক্কারে সংকুচিত হইয়া নিঃশব্দে নিচে নামিয়া আসিলেন। কিছুকাল অনাবৃষ্টিতে যে শস্যদল শুষ্ক পীতবর্ণ হইয়া আসে, বৃষ্টি পাইবামাত্র সে আর বিলম্ব করে না। হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের উপবাসদৈন্য দূর করিয়া দেয়। দুর্বল নতভাব ত্যাগ করিয়া শস্যক্ষেত্রের মধ্যে অসংকোচে অসংশয়ে আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে। আশার সেইরূপ হইল। যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল সেখানে সে কোনো আত্মীয়তার দাবি করিতে পারে নাই। আজ পরের ঘরে আসিয়া সে যখন বিনা প্রার্থনায় এক নিকটতম সম্বন্ধ ও নিঃসন্দিগ্ধ অধিকার পাইল তো হইল। যখন সেই অযত্ন লালিত অনাথার মস্তকে স্বামী স্বহস্তে লক্ষ্মীর মুকুট পরাইয়া দিলেন, তখন সে আপন গৌরবপদ গ্রহণ করিতে লেশ মাত্র বিলম্ব করিল না। নববধূ যোগ্য লজ্জাভয় দূর করিয়া দিয়া সৌভাগ্যবতী স্ত্রীর মহিমায় মুহূর্তের মধ্যেই স্বামীর পদপ্রান্তে অসংকোচে আপন সিংহাসন অধিকার করিল। রাজলক্ষ্মী সেদিন মধ্যাহ্নে সেই সিংহাসনে এই নতুন আগত পরের মেয়েকে এমন চিরভ্যস্ত স্পর্ধার সহিত বসিয়া থাকিতে দেখিয়া দুঃসহ বিস্ময়ে নিচে নামিয়া আসিলেন। নিজের চিত্তদাহে অন্নপূর্ণাকে দগ্ধ করিতে গেলেন। কহিলেন, ওগো দেখো গে, তোমার নবাবের পুত্রী নবাবের ঘর হইতে কি শিক্ষা লইয়া আসিয়াছেন। কর্তারা থাকিলে আজ। অন্নপূর্ণা কাতর হইয়া কহিলেন, দিদি, তোমার বউকে তুমি শিক্ষা দিবে, শাসন করিবে, আমাকে কেন বলিতেছ? রাজলক্ষ্মী ধনুষ্টঙ্কারের মতো বাজিয়া উঠিলেন। আমার বউ? তুমি মন্ত্রী থাকিতে সে আমাকে গ্রাহ্য করিবে? তখন অন্নপূর্ণা সশব্দ পদক্ষেপে দম্পতিকে সংকোচিত সচেতন করিয়া মহেন্দ্রের শয়নগৃহে উপস্থিত হইলেন। আশাকে কহিলেন, তুই এমনি করিয়া আমার মাথা হেঁট করিবি পোড়ামুখী? লজ্জা নাই, শরম নাই, সময় নাই, অসময় নাই, বৃদ্ধা শাশুড়ির উপর সমস্ত ঘরকন্না চাপাইয়া তুমি এখানে আরাম করিতেছ? আমার পোড়া কপাল, আমি তোকে এই ঘরে আনিয়াছিলাম। বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল ঝরিয়া পড়িল। আশাও নতমুখে বস্ত্রাঞ্চল খুঁটিতে খুঁটিতে নিঃশব্দে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মহেন্দ্র কহিল, কাকি, তুমি বউকে কেন অন্যায় ভর্ৎসনা করিতেছ? আমি তো উহাকে ধরিয়া রাখিয়াছি। অন্নপূর্ণা কহিলেন, সে কি ভালো কাজ করিয়াছ? ও বালি অনাথা, মার কাছ হইতে কোনোদিনও কোনো শিক্ষা পায় নাই। ও ভালো মন্দর কি জানে? তুমি উহাকে কি শিক্ষা দিতেছ? মহেন্দ্র কহিল, এই দেখো, উহার জন্য আমি স্লেট খাতা বই কিনিয়া আনিয়াছি। আমি বউকে লেখাপড়া শিখাইব, তা লোকে নিন্দাই করুক আর তোমরা রাগই করো। অন্নপূর্ণা কহিলেন, তাই কি সমস্ত দিনই শেখাইতে হইবে? সন্ধ্যার পর 1-8 ঘণ্টা পড়ালেই তো ঢের হয়। মহেন্দ্র, অত সহজ নয় কাকি, পড়াশোনায় একটু সময়ের দরকার হয়। অন্নপূর্ণা বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। আশাও ধীরে ধীরে তাহার অনুসরণের উপক্রম করিল। মহেন্দ্র দ্বাররোধ করিয়া দাঁড়াইল। আশার করুণ সজল নেত্রের কাতর অনুনয় মানিল না। কহিল, রোসো, ঘুমাইয়া সময় নষ্ট করিয়াছি, সেটা পোষাইয়া লইতে হইবে। এমন গম্ভীর প্রকৃতির শ্রদ্ধেয়
থাকিতেও পারেন যিনি মনে করিবেন মহেন্দ্র নিদ্রাবেশে পড়াইবার সময় নষ্ট করিয়াছে। বিশেষরূপে তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে মহেন্দ্রের তত্ত্বাবধানে অধ্যাপন কার্য যেরূপে নির্বাহ হয় কোনো স্কুলের ইন্সপেক্টর তাহার অনুমোদন করিবেন না। আশা তাহার স্বামীকে বিশ্বাস করিয়াছিল। সে বস্তুতই মনে করিয়াছিল লেখাপড়া শেখা তাহার পক্ষে নানা কারণে সহজ নহে বটে, কিন্তু স্বামীর আদেশবশত নিতান্তই কর্তব্য। এই জন্য সে প্রাণপণে অশান্ত বিক্ষিপ্ত মনকে সংযত করিয়া আনিত। শয়নগৃহের মেজের উপর ঢালা বিছানার একপার্শ্বে অত্যন্ত গভীর হইয়া বসিত এবং পুঁথিপত্রের দিকে একেবারে ঝুঁকিয়া পড়িয়া মাথা দুলাইয়া মুখস্থ করিতে আরম্ভ করিত। শয়নগৃহের অপর প্রান্তে ছোট টেবিলের উপর ডাক্তারি বই খুলিয়া মাস্টারমশাই চৌকিতে বসিয়া আছেন। মাঝে মাঝে কটাক্ষপাতে ছাত্রীর মনোযোগ লক্ষ্য করিয়া দেখিতেছেন। দেখিতে দেখিতে হঠাৎ ডাক্তারি বন্ধ করিয়া মহেন্দ্র আশার ডাকনাম ধরিয়া ডাকিল, চুনি। চকিত আশা মুখ তুলিয়া চাহিল। মহেন্দ্র কহিল, বইটা আনো দেখি, দেখি কোনখানটা পড়িতেছ। আশার ভয় উপস্থিত হইল, পাছে মহেন্দ্র পরীক্ষা করে। পরীক্ষায় উত্তীর্ণ হইবার আশা অল্পই ছিল, কারণ চারুপাঠের চারুত্ব প্রলোভনে তাহার অবাধ্য মন কিছুতেই বশ মানে না। বাল্মীক সম্বন্ধে যে যতই জ্ঞান লাভের চেষ্টা করে, অক্ষরগুলো ততই তাহার দৃষ্টপথের উপর দিয়া কালো পিপীলিকার মতো সার বাঁধিয়া চলিয়া যায়। পরীক্ষকের ডাক শুনিয়া অপরাধীর মতো আশা ভয় ভয় বইখানি লইয়া মহেন্দ্রের চৌকির পাশে আসিয়া উপস্থিত হয়। মহেন্দ্র এক হাতে কটিদেশ বেষ্টনপূর্বক তাহাকে দৃঢ়রূপে বন্দী করিয়া অপর হাতে বই ধরিয়া কহে, আজ কতটা পড়িলে দেখি। আশা যতগুলা লাইনে চোখ বুলাইয়াছিল দেখাইয়া দেয়। মহেন্দ্র ক্ষুণ্ণস্বরে বলে, এতটা পড়িতে পারিয়াছ? আমি কতটা পড়িয়াছি দেখিবে? বলিয়া তাহার ডাক্তারি বইয়ের কোনো একটা অধ্যায়ের শিরোনামটুকু মাত্র দেখাইয়া দেয়। আশা বিস্ময়ে চোখ দুটো ডাগর করিয়া বলে, তবে এতক্ষণ কি করিতেছিলে? মহেন্দ্র তাহার চিবুক ধরিয়া বলে, আমি একজনের কথা ভাবিতেছিলাম। কিন্তু যাহার কথা ভাবিতেছিলাম সেই নিষ্ঠুর তখন চারুপাঠে ওই প্রকার অত্যন্ত মনোহর বিবরণ লইয়া ভুলিয়াছিল। আশা এই অমূলক অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারিত, কিন্তু হায়, কেবলমাত্র লজ্জার খাতিরে প্রেমের প্রতিযোগিতায় অন্যায় পরাভব নীরবে মানিয়া লইতে হইল। ইহা হইতে স্পষ্ট প্রমাণ হইবে মহেন্দ্রের এই পাঠশালাটি সরকারি বা বেসরকারি কোনো বিদ্যালয়ের কোনো নিয়ম মানিয়া চলে না। হয়তো একদিন মহেন্দ্র উপস্থিত নাই, সেই সুযোগে আশা পাঠে মন দিবার চেষ্টা করিতেছে। এমন সময় কোথা হইতে মহেন্দ্র আসিয়া তাহার চোখ টিপিয়া ধরিল। পরে তাহার বই কাড়িয়া লইল, কহিল, নিষ্ঠুর, আমি না থাকিলে তুমি আমার কথা ভাবো না, পড়া লইয়া থাকো। আশা কহিল, তুমি আমাকে মূর্খ করিয়া রাখিবে? মহেন্দ্র কহিল, তোমার কল্যাণে আমারই বা বিদ্যা এমনই অগ্রসর কি হইতাছে? কথাটা আশাকে হঠাৎ বাজিল। তৎক্ষণাৎ চলিয়া যাইবার উপক্রম করিয়া কহিল, আমি তোমার পড়ায় কি বাধা দিয়াছি? মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, তুমি তাহার কি বুঝিবে? আমাকে ছাড়িয়া তুমি যত সহজে পড়া করিতে পারো, তোমাকে ছাড়িয়া তত সহজে আমি আমার পড়া করিতে পারি না। গুরুতর দোষারোপ। ইহার পরেই স্বভাবতই শরবতের এক পশলার মতো এক দফা কান্নার সৃষ্টি হয় এবং অনতিকালের মধ্যেই কেবল একটি সজল উজ্জ্বলতা রাখিয়া সোহাগের সূর্যালোকে তাহা বিলীন হইয়া যায়। শিক্ষক যদি শিক্ষার সর্বপ্রধান অন্তরায় হন, তবে অবলা ছাত্রীর সাধ্য কি বিদ্যারণের মধ্যে পথ করিয়া চলে? মাঝে মাঝে মাসিমার তীব্র ভৎসনা মনে পড়িয়া চিত্ত বিচলিত হয়, বুঝিতে পারে লেখাপড়া একটা ছুতা মাত্র। শাশুড়িকে দেখিলে লজ্জায় মরিয়া যায়, কিন্তু শাশুড়ি তাহাকে কোনো কাজ করিতে বলেন না, কোনো উপদেশ দেয় না। অনির্দিষ্ট হইয়া আশা শাশুড়ির গৃহকার্যে সাহায্য করিতে গেলে তিনি ব্যস্ত সমস্ত হইয়া বলেন, করো কি, শোবার ঘরে যাও, তোমার পড়া কামাই যাইতেছে। অবশেষে অন্নপূর্ণা আশাকে কহিলেন,
তোর যা শিক্ষা হইতেছে সে তো দেখিতেছি, এখন মহিনকেও কি ডাক্তারি দিতে দিবি না? শুনিয়া আশা মনকে খুব শক্ত করিল। মহেন্দ্রকে বলিল, তোমার এক্সামিনের পড়া হইতেছে না, আজ হইতে আমি নিচে মাসিমার ঘরে গিয়া থাকিব। এ বয়সে এত বড় কঠিন সন্ন্যাসব্রত, শয়নালয় হইতে একেবারে মাসিমার ঘরে আত্মনির্বাসন। এই কঠোর প্রতিজ্ঞা উচ্চারণ করিতে তাহার চোখের প্রান্তে জল আসিয়া পড়িল। তাহার অবাধ্য ক্ষুদ্র অধর কাঁপিয়া উঠিল এবং কণ্ঠস্বর রুদ্ধপ্রায় হইয়া আসিল। মহেন্দ্র কহিল, তবে তাই চলো, কাকির ঘরে গিয়ে পড়া যাক, কিন্তু তা হইলে তাহাকে উপরে আমাদের ঘরে আসিতে হইবে। আশা এক বড় উদার গম্ভীর প্রস্তাবে পরিহাসপ্রাপ্ত হইয়া রাগ করিল। মহেন্দ্র কহিল, তার চেয়ে তুমি স্বয়ং দিনরাত্রি আমাকে চোখে চোখে রাখিয়া পাহারা দাও, দেখো আমি এক্সামিনের পড়া মুখস্থ করি কিনা। অতি সহজেই সেই কথা স্থির হইল। চোখে চোখে পাহারার কার্য কিরূপভাবে নির্বাহ হইত তাহার বিস্তারিত বিবরণ দেওয়া অনাবশ্যক। কেবল এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে সে বৎসর মহেন্দ্র পরীক্ষায় ফেল করিল, এবং চারুপাঠের বিস্তারিত বর্ণনা সত্ত্বেও পুরভুজ সম্বন্ধে আশার অনভিজ্ঞতা দূর হইল না। এইরূপ অপূর্ব পঠন পাঠন ব্যাপার যে সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হইয়াছে তাহা বলিতে পারি না। বিহারী মাঝে মাঝে আসিয়া অত্যন্ত গোল বাঁধিয়া দিত। মহিন্দা মহিন্দা করিয়া সে পাড়া মাথায় করিয়া তুলিত। মহেন্দ্রকে তাহার শয়নগৃহের বিবর হইতে টানিয়া না বাহির করিয়া সে কোনো মতেই ছাড়িত না। পড়ায় শৈথিল্য করিতেছে বলিয়া সে মহেন্দ্রকে বিস্তর ভর্ৎসনা করিত। আশাকে বলিত, বৌঠান, গিলিয়া খাইলে হজম হয় না, চিবাইয়া খাইতে হয়। এখন সমস্ত অন্ন এক গ্রাসে গিলিতেছ, ইহার পরে হজমিগুলি খুঁজিয়া পাইবে না। মহেন্দ্র বলিত, চুনি, ও কথা শুনিও না, বিহারী আমাদের সুখে হিংসা করিতেছে। বিহারী বলিত, সুখ যখন তোমার হাতেই আছে তখন এমন করিয়া ভোগ করো যাতে পরের হিংসা না হয়। মহেন্দ্র উত্তর করিত, পরের হিংসা পাইতে যে সুখ আছে। চুনি, আরেকটু হইলেই আমি গর্ধবের তোমাকে বিহারীর হাতে সমর্পণ করিতেছিলাম। বিহারী রক্তবর্ণ হইয়া বলিয়া উঠিত, চুপ। এই সকল ব্যাপারে আশা মনে মনে বিহারীর প্রতি ভারী বিরক্ত হইত। একসময় তাহার সহিত বিহারীর বিবাহ প্রস্তাব হইয়াছিল বলিয়াই বিহারীর প্রতি তাহার এক প্রকার বিমুখ ভাব ছিল। বিহারী তাহা বুঝিত এবং মহেন্দ্র তাহা লইয়া আমোদ করিত। রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া দুঃখ করিতেন। বিহারী কহিত, মা, পোকা যখন গুটি বাঁধে তখন তত বেশি ভয় হয় না, কিন্তু যখন কাটিয়া উড়িয়া যায় তখন ফেরানো শক্ত। কে মনে করিয়াছিল ও তোমার বন্ধন এমন করিয়া কাটিবে? মহেন্দ্রর ফেল করার সংবাদে রাজলক্ষ্মী গ্রীষ্মকালের আকস্মিক অগ্নিকাণ্ডের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন, কিন্তু তাহার গর্জন এবং দাহনটা সম্পূর্ণ ভোগ করিলেন অন্নপূর্ণা। তাহার আহার নিদ্রা দূর হইল। একদিন নববর্ষার বর্ষণমুখরিত মেঘাচ্ছন্ন সায়াহ্নে গায়ে একখানি সুবাসিত ফুরফুরে চাদর এবং গলায় একখানি জুঁইফুলের গোড়ে মালা পরিয়া মহেন্দ্র আনন্দমনে শয়নগৃহে প্রবেশ করিল। হঠাৎ আশাকে বিস্ময়ে চকিত করিবে বলিয়া জুতোর শব্দ করিল না। ঘরে উকি দিয়া দেখিল পূব দিকের খোলা জানলা দিয়ে প্রবল বাতাস বৃষ্টির ছাট লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছে। বাতাসে দীপ নিবিয়া গেছে এবং আশা নিচের বিছানার উপরে পড়িয়া অব্যক্ত কণ্ঠে কাঁদিতেছে। মহেন্দ্র দ্রুতপদে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? বালিকা দ্বিগুণ আবেগে কাঁদিয়া উঠিল। অনেকক্ষণ পরে মহেন্দ্র ক্রমশ উত্তর পাইল যে মাসিমা আর সহ্য করিতে না পারিয়া তাহার পিস্তুত ভাইয়ের বাসায় চলিয়া গিয়াছে। মহেন্দ্র রাগিয়া মনে করিল, গেলেন যদি এমন বাদলার সন্ধ্যাটা মাটি করিয়া গেলেন। শেষকালে সমস্ত রাগ মাতার উপরে পড়িল, তিনিই তো সকল অশান্তির মূল। মহেন্দ্র কহিল, কাকি যেখানে গেছেন আমরাও সেইখানেই যাইব, দেখি মা কাহাকে লইয়া ঝগড়া করেন। বলিয়া অনাবশ্যক শোরগোল করিয়া জিনিসপত্র বাঁধাবাঁধি মুটে ডাকাডাকি শুরু করিয়া দিল।
রাজলক্ষ্মী সমস্ত ব্যাপারটা বুঝিলেন। ধীরে ধীরে মহেন্দ্রর কাছে আসিয়া শান্তস্বরে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছিস? মহেন্দ্র প্রথমে কোনো উত্তর করিল না। 2-3 বার প্রশ্নের পরে উত্তর করিল, কাকীর কাছে যাইব। রাজলক্ষ্মী কহিলেন, তোদের কোথাও যাইতে হইবে না, আমিই তোর কাকীকে আনিয়া দিতেছি। বলিয়া তৎক্ষণাৎ পালকি চড়িয়া অন্নপূর্ণার বাসায় গেলেন। গলায় কাপড় দিয়া জোড়হাত করিয়া কহিলেন, প্রসন্ন হও মেজবউ, মাপ করো। অন্নপূর্ণা শশব্যস্ত হইয়া রাজলক্ষ্মীর পায়ের ধুলা লইয়া কাতর স্বরে কহিলেন, দিদি, কেন আমাকে অপরাধী করিতেছ? তুমি যেমন আজ্ঞা করিবে তাই করিব। রাজলক্ষ্মী কহিলেন, তুমি চলিয়া আসিয়াছ বলিয়া আমার ছেলে বউ ঘর ছাড়িয়া আসিতেছে। বলিতে বলিতে অভিমানে ক্রোধে ধিক্কারে তিনি কাঁদিয়া ফেলিলেন। 2 যা বাড়ি ফিরিয়া আসিলেন, তখনও বৃষ্টি পড়িতেছে। অন্নপূর্ণা মহেন্দ্রের ঘরে গিয়া যখন গেলেন, তখন আশার রোদন শান্ত হইয়াছে এবং মহেন্দ্র নানা কথার ছলে তাহাকে হাসাইবার চেষ্টা করিতেছে। লক্ষণ দেখিয়া বোধ হয় বাদলার সন্ধ্যাটা সম্পূর্ণ ব্যর্থ না যাইতেও পারে। অন্নপূর্ণা কহিলেন, চুনি, তুই আমাকে ঘরেও থাকতে দিবি না, অন্য কোথাও গেলেও সঙ্গে লাগিবি? আমার কি কোথাও শান্তি নাই? আশা অকস্মাৎ বৃদ্ধ মৃগীর মতন চকিত হইয়া উঠিল। মহেন্দ্র একাত্ম বিরক্ত হইয়া কহিল, কেন কাকী, চুনি তোমাকে কি করিয়াছে? অন্নপূর্ণা কহিলেন, বউ মানুষের এত বেহায়াপনা দেখিতে পারি না বলিয়াই চলিয়া গিয়েছিলাম, আবার শাশুড়িকে কাদাইয়া কেন আমাকে ধরিয়া আনিল? পোড়ামুখী জীবনের কবিত্ব অধ্যায়ে মা খুড়ি যে এমন বিঘ্ন তাহা মহেন্দ্র জানিত না। পরদিন রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া কহিল, বাছা, তুমি একবার মহিনকে বলো, অনেক দিন দেশে যাই নাই, আমি বারাসাতে যাইতে চাই। বিহারী কহিল, অনেক দিনই যখন যান নাই তখন আর নাই গেলেন। আচ্ছা, আমি মহিনদাকে বলিয়া দেখি, কিন্তু সে যে কিছুতেই রাজি হইবে না তা বোধ হয় না। মহেন্দ্র কহিল, তা জন্মস্থান, দেখিতে ইচ্ছা হয় বটে, কিন্তু বেশি দিন মার সেখানে না থাকাই ভালো, বর্ষার সময়টা জায়গাটা ভালো নয়। মহেন্দ্র সহজেই সম্মতি দিয়া দেখিয়া বিহারী বিরক্ত হইল। কহিল, মা একলা যাইবেন, কে তাহাকে দেখিবে? বৌঠানকেও সঙ্গে পাঠাইয়া দাও না। বলিয়া একটু হাসিল। বিহারীর গূঢ় ভর্ৎসনায় মহেন্দ্র কুণ্ঠিত হইয়া কহিল, তা বুঝি আর পারি না। কিন্তু কথাটা ইহার অধিক আর অগ্রসর হইল না। এমন করিয়াই বিহারীর আশার চিত্ত বিমুখ করিয়া দেয় এবং আশা তাহার উপরে বিরক্ত হইতেছে মনে করিয়া সে যেন এক প্রকারের শুষ্ক আমোদ অনুভব করে। বলা বাহুল্য, রাজলক্ষ্মী জন্মস্থান দেখিবার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন না। গ্রীষ্মে নদী যখন কমিয়া আসে তখন মাঝি যেমন পদে পদে লগি ফেলিয়া দেখে কোথায় কত জল, রাজলক্ষ্মীও তেমনি ভাবান্তরের সময় মাতাপুত্রের সম্পর্কের মধ্যে লগি ফেলিয়া দেখিতেছিলেন। তাহার বারাসাতের যাওয়ার প্রস্তাব এই যে এত শীঘ্র এত সহজেই তল পাইবে তাহা তিনি আশা করেন নাই। মনে মনে কহিলেন, অন্নপূর্ণার গৃহত্যাগে এবং আমার গৃহত্যাগে প্রভেদ আছে। সে হইল মন্ত্রজানা ডাইনি, আর আমি হইলাম শুদ্ধমাত্র মা, আমার যাওয়াই ভালো। অন্নপূর্ণা ভিতরকার কথাটা বুঝলেন। তিনি মহেন্দ্রকে বলিলেন, দিদি গেলে আমিও থাকিতে পারিব না। মহেন্দ্র রাজলক্ষ্মীকে কহিল, শুনিতেছ মা, তুমি গেলে কাকিও যাইবেন, তাহা হইলে আমাদের ঘরের কাজ চলিবে কি করিয়া? রাজলক্ষ্মী বিদ্বেষ বিষে জর্জরিত হইয়া কহিলেন, তুমি যাইবে মেজ বউ? এও কি কখনো হয়? তুমি গেলে চলিবে কি করিয়া? তোমার থাকা চাই। রাজলক্ষ্মীর আর বিড়ম্ব সহিল না। পরদিন মধ্যাহ্নেই তিনি দেশে যাইবার জন্য প্রস্তুত। মহেন্দ্রই যে তাহাকে দেশে ডাকিয়া আসিবে এ বিষয়ে বিহারীর বা আর কারোর সন্দেহ ছিল না। কিন্তু সময়কালে দেখা গেল মহেন্দ্র মার সঙ্গে একজন সরকার ও দারোয়ান পাঠাইবার ব্যবস্থা করিয়াছে। বিহারী কহিল, মহিন্দা, তুমি যে এখনো তৈরি হও নাই? মহেন্দ্র লজ্জিত হইয়া কহিল, আমার আবার কালেজের। বিহারী কহিল, আচ্ছা তুমি থাকো, মাকে আমি পৌঁছাইয়া দিয়া আসিব। মহেন্দ্র মনে মনে রাগিল।
বিরলে আশাকে কহিল, বাস্তবিক বিহারী বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে। ও দেখাইতে চায় যেন ও আমার চেয়ে মার কথা বেশি ভাবে। অন্নপূর্ণাকে থাকিতে হইল, কিন্তু তিনি লজ্জায় ও ক্ষোভে বিরক্তিতে সংকুচিত হইয়া রহিলেন। খুড়ির এইরূপ দুর্ভাব দেখিয়া মহেন্দ্র রাগ করিল এবং আশাও অভিমান করিয়া রহিল। রাজলক্ষ্মী জন্মভূমিতে পৌঁছিলেন। বিহারী তাহাকে পৌঁছাইয়া চলিয়া আসিবে এরূপ কথা ছিল, কিন্তু সেখানকার অবস্থা দেখিয়া সে ফিরিল না। রাজলক্ষ্মীর পৈতৃক বাটিতে দুই একটি অতিবৃদ্ধা বিধবা বাঁচিয়াছিলেন মাত্র। চারিদিকে ঘন জঙ্গল ও বাঁশবন। পুষ্করিণীর জল সবুজ বর্ণ। দিনে দুপুরে শেয়ালের ডাকে রাজলক্ষ্মীর চিত্ত উদ্ভ্রান্ত হইয়া ওঠে। বিহারী কহিল, মা, জন্মভূমিতে বটে, কিন্তু স্বর্গাদপি গরীয়সী কোনো মতেই বলিতে পারি না। কলিকাতায় চলো। এখানে তোমাকে পরিত্যাগ করিয়া গেলে আমার অধর্ম হইবে। রাজলক্ষ্মীও প্রাণ হাঁপাইয়া উঠিয়াছিল। এমন সময় বিনোদিনী আসিয়া তাহাকে আশ্রয় দিল এবং আশ্রয় করিল। বিনোদিনীর পরিচয় প্রথমেই দেওয়া হইয়াছে। একসময় মহেন্দ্র এবং তদভাবে বিহারীর সহিত তাহার বিবাহের প্রস্তাব হইয়াছিল। বিধি নির্বন্ধে যাহার সহিত তাহার শুভবিবাহ হয়, সে লোকটির সমস্ত অন্তরিন্দ্রিয়ের মধ্যে প্লীহাই ছিল সর্বাপেক্ষা প্রবল। সেই প্লীহার অতিভারেই সে দীর্ঘকাল জীবন ধারণ করিতে পারিল না। তাহার মৃত্যুর পর হইতে বিনোদিনী জঙ্গলের মধ্যে একটিমাত্র উদ্যানলতার মতো নিরানন্দ পল্লীর মধ্যে মুহ্যমানভাবে জীবনযাপন করিতেছিল। অদ্য সেই অনাথা আসিয়া তাহার রাজলক্ষ্মী পিশাচ ঠাকুরনকে ভক্তিভরে প্রণাম করিল এবং তাহার সেবায় আত্মসমর্পণ করিয়া দিল। সেবা ইহাকেই বলে। মুহূর্তের জন্য আলস্য নাই। কেমন পরিপাটি কাজ, কেমন সুন্দর রান্না, কেমন সুমিষ্ট কথাবার্তা। রাজলক্ষ্মী বলেন, বেলা হইল মা, তুমি দুটি খাও গে যাও। সে কি শোনে? পাখা করিয়া পিসিমাকে ঘুম না পাড়াইয়া সে ওঠে না। রাজলক্ষ্মী বলেন, এমন করিলে যে তোমার অসুখ করিবে মা। বিনোদিনী নিজের প্রতি নিরতিশয় তাচ্ছিল্য প্রকাশ করিয়া বলে, আমাদের দুঃখের শরীরে অসুখ করে না পিসিমা। আহা, কতদিন পরে জন্মভূমিতে আসিয়াছি, এখানে কি আছে, কি দিয়া তোমাকে আদর করিব। বিহারী 2 দিনে পাড়ার কর্তা হইয়া উঠিল। কেহ তার কাছে রোগের ঔষধ, কেহ মোকদ্দমার পরামর্শ লইতে আসে, কেহ বা নিজের ছেলেকে বড় আপিসে কাজ জুটাইয়া দিবার জন্য তাহাকে ধরে, কেহ বা তাহার কাছে দরখাস্ত লিখিয়া লয়। বৃদ্ধদের তাসপাশার বৈঠক হইতে অতীতের তারিপান সভা পর্যন্ত সর্বত্র সে তাহার সকৌতল কৌতূহল এবং স্বাভাবিক হৃদ্যতা লইয়া যাতায়াত করিত। কেহ তাহাকে দূর মনে করিত না, অথচ সকলেই তাহাকে সম্মান করিত। বিনোদিনী এই অস্থানে পতিত কলিকাতার ছেলেটির নির্বাসদণ্ডও যথাসাধ্য লঘু করিবার জন্য অনন্তপুরে অন্তরাল হইতে চেষ্টা করিত। বিহারী প্রত্যেকবার পাড়া পর্যটন করিয়া আসিয়া দেখিত, কে তাহার ঘরটিকে প্রত্যেকবার পরিপাটি পরিচ্ছন্ন করিয়া রাখিয়াছে। একটি কাঁসার গ্লাসে 2-4টি ফুল এবং পাতার তোড়া সাজাইয়াছে এবং তাহার গদির একধারে বঙ্কিম ও দীনবন্ধুর গ্রন্থাবলী গুছিয়া রাখাইয়াছে। গ্রন্থের ভিতরের মলাটে মেয়েলি অথচ পাকা অক্ষরে বিনোদিনীর নাম লেখা। পল্লীগ্রামের প্রচলিত আতিথ্যের সহিত ইহার একটু প্রভেদ ছিল। বিহারী তাহারই উল্লেখ করিয়া প্রশংসাবাদ করিলে রাজলক্ষ্মী কহিলেন, এই মেয়েকে কিনা তোরা অগ্রাহ্য করিলি। বিহারী হাসিয়া কহিত, ভালো করি নাই মা, ঠকিয়াছি। কিন্তু বিবাহ না করিয়া ঠকা ভালো, বিবাহ করিয়া ঠকিলেই মুশকিল। রাজলক্ষ্মী কেবলই মনে করিতে লাগিল, আহা, এই মেয়েই আমার বধূ হইতে পারিত, কেন হইল না। রাজলক্ষ্মী কলিকাতায় ফিরিবার প্রসঙ্গমাত্র উত্থাপন করিলে বিনোদিনীর চোখ ছলছল করিয়া উঠিত। সে বলিত, পিসিমা, তুমি 2 দিনের জন্য কেন এলে? যখন তোমাকে জানিতাম না, দিন তো এরকম করিয়া কাটিত। এখন তোমাকে ছাড়িয়া কেমন করিয়া থাকিব?
রাজলক্ষ্মী মনের আবেগে বলিয়া ফেলিতেন, মা, তুই আমার ঘরের বউ হলি না কেন? তা হইলে তোর বুকের মধ্যে করিয়া রাখিতাম। সে কথা শুনিয়া বিনোদিনী কোনো ছুতোয় লজ্জায় সেখান হইতে উঠিয়া যাইত। রাজলক্ষ্মী কলকাতা হইতে একটা কাতর অনুনয়পত্রের অপেক্ষায় ছিলেন। তাহার মহিন জন্মাধি কখনো এতদিন মাকে ছাড়িয়া থাকে নাই। নিশ্চয়ই এতদিনে মার বিচ্ছেদ তাহাকে অধীর করিয়া তুলিতেছে। রাজলক্ষ্মী তাহার ছেলের অভিমান এবং আবদারের সেই চিঠিখানির জন্য তৃষিত হইয়াছিলেন। বিহারী মহেন্দ্রের চিঠি পাইল। মহেন্দ্র লিখিয়াছে, মা বোধ হয় অনেক দিন পরে জন্মভূমিতে গিয়া বেশ সুখে আছেন। রাজলক্ষ্মী ভাবিলেন, আহা, মহেন্দ্রর অভিমান করিয়া লিখেছেন, সুখে আছেন। হতভাগিনী মা নাকি মহেন্দ্রকে ছাড়িয়া কোথাও সুখী থাকিতে পারে? ও বিহারী, তারপরে মহিন কি লিখিয়াছে, পড়িয়া শোনো না বাছা। বিহারী কহিল, তারপরে কিছুই নাই মা, বলিয়া চিঠিখানা মুঠার মধ্যে দলিত করিয়া একটা বহির মধ্যে পুড়িয়া ঘরের এক কোণে ধপ করে ফেলিয়া দিল। রাজলক্ষ্মী আর স্থির থাকিতে পারিল না। নিশ্চয়ই মহিন মার উপর এমন রাগ করিয়া লিখিয়াছে যে বিহারী তাহাকে পড়াইয়া শোনাইল না। বাছুর যেমন গাভীর স্তনে আঘাত করিয়া দুগ্ধ এবং বাৎসল্যের সঞ্চার করে, মহেন্দ্রের রাগ তেমনি রাজলক্ষ্মীকে আঘাত করিয়া তাহার অবরুদ্ধ বাৎসল্যকে উৎসাহিত করিয়া দিল। তিনি মহেন্দ্রকে ক্ষমা করিলেন, কহিলেন, আহা, বউ লইয়া মহিন সুখে আছে, সুখে থাক, যেমন করিয়াই হোক সে সুখে থাক। বউকে লইয়া আমি তাহাকে আর কোনো কষ্ট দিব না। আহা, যে মা কখনো তাহাকে এক দণ্ডও ছাড়িয়া থাকিতে পারে না, সেই মা চলিয়া আসিয়াছে বলিয়া মহিন মার পরে রাগ করিয়াছে। বারবার তার চোখ দিয়া জল উছলিয়া উঠিতে লাগিল। সেদিন রাজলক্ষ্মী বিহারীকে বারবার আসিয়া বলিলেন, যাও বাবা, তুমি স্নান করোগে যাও, এখানে তোমার বড় অনিয়ম হইতেছে। বিহারীর সেদিন স্নানাহারে যেন প্রবৃত্তি ছিল না। সে কহিল, মা, আমার মতো লক্ষ্মী ছাড়ারা অনিয়মেই ভালো থাকে। রাজলক্ষ্মী পীড়াপিড়ি করিয়া কহিলেন, না বাছা, তুমি স্নান করিতে যাও। বিহারী সহস্রবার অনুরোধ লইয়া নাহিতে গেল। সে ঘরের বাইরে হইবা মাত্রই রাজলক্ষ্মী বহির ভিতর হইতে তাড়াতাড়ি সেই কুঞ্চিত দলিত চিঠিখানি বাহির করিয়া লইলেন। বিনোদিনীর হাতে চিঠি দিয়া কহিলেন, দেখো তো মা, মহিন বিহারীকে কি লিখিয়াছে। বিনোদিনী পড়িয়া শুনাইতে লাগিল। মহেন্দ্র প্রথমটা মার কথা লিখিয়াছে, কিন্তু অতি অল্পই বিহারী যতটুকু শুনিয়াছিল তাহার অধিক নয়। তাহার পরেই আসার কথা। মহেন্দ্র রঙ্গে রহস্যে আনন্দে যেন মাতাল হইয়া লিখিয়াছে। বিনোদিনী একটুখানি পড়িয়া শুনিয়াই লজ্জিত হইয়া থামিয়া কহিল, পিসিমা, ও আর কি শুনিবে। রাজলক্ষ্মীর স্নেহব্যগ্র মুখের ভাব এক মুহূর্তের মধ্যেই পাথরের মতো শক্ত হইয়া যেন জমিয়া গেল। রাজলক্ষ্মী একটু চুপ করিয়া রহিলেন, তারপরে বলিলেন, থাক, বলিয়া চিঠি ফেরত না লইয়াই চলিয়া গেল। বিনোদিনী সেই চিঠিখানা লইয়া ঘরে ঢুকিল। ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া বিছানার উপর বসিয়া পড়িতে লাগিল। চিঠির মধ্যে বিনোদিনী কি রস পাইল তাহা বিনোদিনীই জানে, কিন্তু তাহার কৌতুকরস নহে। বারংবার করিয়া পড়িতে পড়িতে তাহার দুই চক্ষু মধ্যাহ্নের বালুকার মতো জ্বলিতে লাগিল। তাহার নিঃশ্বাস মরুভূমির বাতাসের মতো উত্তপ্ত হইয়া উঠিল। মহেন্দ্র কেমন, আশা কেমন, মহেন্দ্র আশার প্রণয় কেমন, ইহাই তাহার মনের মধ্যে কেবলই পাক খাইতে লাগিল। চিঠিখানা কোলের উপর চাপিয়া ধরিয়া পা ছড়াইয়া দেওয়ালের উপর হেলান দিয়া অনেকক্ষণ সম্মুখে চাহিয়া বসিয়া রইল। মহেন্দ্রের সে চিঠি বিহারী আর খুঁজিয়া পাইল না। সেই দিন মধ্যাহ্নে হঠাৎ অন্নপূর্ণা আসিয়া উপস্থিত। দুঃসংবাদের আশঙ্কা করিয়া রাজলক্ষ্মীর বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল। কোনো প্রশ্ন করিতে তিনি সাহস করিলেন না। অন্নপূর্ণার দিকে পাংশু মুখবর্ণ চাহিয়া রইলেন। অন্নপূর্ণা কহিলেন, দিদি, কলিকাতার খবর সব ভালো। রাজলক্ষ্মী কহিলেন, তবে তুমি এখানে যে? অন্নপূর্ণা কহিলেন, দিদি, তোমার ঘরকন্যার ভার তুমিই লও, সে আমার আর সংসারে মন নাই। আমি কাশী যাইব বলিয়া যাত্রা করিয়া বাহির হইয়াছি, তাই তোমাকে প্রণাম করিতে আসিলাম।
জ্ঞানে অজ্ঞানে অনেক অপরাধ করিয়াছি, মাপ করিও। আর তোমার বউ বলিতে বলিতে চোখ ভরিয়া উঠিয়া জল পড়িতে লাগিল। সে ছেলে মানুষ, তার মা নেই, সে দোষী হোক নির্দোষ হোক সে তোমার। আর বলিতে পারিলেন না। রাজলক্ষ্মী ব্যস্ত হইয়া তাহার স্নানাহারের ব্যবস্থা করিতে গেলেন। বিহারী খবর পাইয়া গদাই ঘোষের চণ্ডীমণ্ডপ হইতে ছুটিয়া আসিল। অন্নপূর্ণাকে প্রণাম করিয়া কহিল, কাকিমা, সে কি হয়? আমাদের তুমি নির্মম হইয়া ফেলিয়া যাইবে? অন্নপূর্ণা অশ্রু দমন করিয়া কহিলেন, আমাকে আর ফিরাইবার চেষ্টা করিস নে বেহারি, তোরা সবে সুখে থাক, আমার জন্য কিছুই আটকাইবে না। বিহারী কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রইল। তারপরে কহিল, মহেন্দ্রের ভাগ্য মন্দ, তোমাকে সে বিদায় করিয়া দিল। অন্নপূর্ণা চকিত হইয়া কহিলেন, অমন কথা বলিস নে, আমি মোহিনের উপর কিছুই রাগ করি নাই, আমি না গেলে সংসারের মঙ্গল হইবে না। বিহারী দূরের দিকে চাহিয়া নীরবে বসিয়া রইল। অন্নপূর্ণা অঞ্চল হইতে একজোড়া মোটা সোনার বালা খুলিয়া কহিলেন, বাবা, এই বালাজোড়া তুমি রাখো, বৌমা যখন আসিবে আমার আশীর্বাদ দিয়া তাহাকে পরাইয়া দিও। বিহারী বালাজোড়া মাথায় ঠেকাইয়া অশ্রু সংবরণ করিতে পাশের ঘরে চলিয়া গেল। বিদায়কালে অন্নপূর্ণা কহিলেন, বিহারী, আমার মহিনকে আর আমার আশাকে দেখিস। রাজলক্ষ্মীর হস্তে একখানি কাগজ দিয়া বলিলেন, শ্বশুরের সম্পত্তিতে আমার যে অংশ আছে তাহা এই দানপত্রে মহেন্দ্রকে লিখিয়া দিলাম। আমাকে কেবল মাসে মাসে 15টি করিয়া টাকা পাঠাইয়া দিও বলিয়া ভূতলে পড়িয়া রাজলক্ষ্মীর পদধূলি মাথায় তুলিয়া লইলেন এবং বিদায় হইয়া তীর্থদেশে যাত্রা করিলেন।